সাবেক আইজিপি বেনজির আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, গভর্নরের সাথে এমডির বৈঠক, কাল থেকে নিরবিচ্ছিন্ন সেবা পাবেন গ্রাহকরা। গণমাধ্যমের বড় একটি অংশই এখন ব্যবসায়িক নিয়ন্ত্রণে, মন্তব্য মির্জা ফখরুলের। তথ্যের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী সরকার, জানালেন তথ্যমন্ত্রী। চুয়াডাঙ্গায় কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। পুশিন নিয়ে সংসদে কথা না বলতে চাপ সৃষ্টির অভিযোগ বিরোধী দলীয় নেতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অবশেষে গ্রেফতার হলেন দুর্নীতির মামলায় অভিযুক্ত ফ্যাসিবাদ সরকারের সময়কার বহুল আলোচিত সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ৩০০ বিধিতে সংসদে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, তার গ্রেফতারের ঘটনা পুলিশের ঐতিহাসিক সাফল্য। এ সময় তিনি সংসদকে আরও জানান, ছাত্র শিবির নেতা জিসানের নিখোঁজের ঘটনার সাজানো নাটক। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়ায় সংসদ। বিরোধিতায় তুমুল প্রতিবাদ ও হট্টগোল করেছে বিরোধী দল। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কিছু বলতে চাচ্ছেন? রবিবার বিকেল ৩টায় শুরু হয় সংসদ অধিবেশন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, দুর্নীতির মামলায় অভিযুক্ত ও পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের রেড নোটসের প্রেক্ষিতে বেনজির গ্রেপ্তারের ঘটনা পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেন তিনি। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। দুদক কর্তৃক প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এই বিবৃতির সময় ছাত্র শিবির নেতা জিসান নিখোঁজের ঘটনা সাজানো নাটক বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরপরই তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখন কি কোনো প্লট তৈরি হচ্ছে? সেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। লেটেস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। এ সময় দুপক্ষকে শান্ত করতে বেশ বেগ পেতে হয় ডেপুটি স্পিকারকে। বিষয়টি নিয়ে কাউকে আর কথা বলার সুযোগ না দিয়েও রুল দেন তিনি। উনি যে বক্তব্য রেখেছেন সেটার প্রেক্ষিতে আমি রুলিং দিয়েছি যে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেওয়া হবে। পরে বাজেট আলোচনায় কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিরোধী দলের নারী এমপিকে নিয়ে বিরূপ মন্তব্য করা নিয়েও উত্তাপ ছড়ায় সংসদ। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া,
আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরে কে? জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আপনারা মাননীয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকারের সাথে সমন্বয় করে কাজ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদক কার্যালয়ে এই তথ্য জানান দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি আরও জানান, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে 6টি মামলা করে দুদক, এর মধ্যে একটি পাসপোর্ট জালিয়াতির। এর আগে পাসপোর্ট জালিয়াতির মামলায় গত বছর রেড নোটিশ জারি করে ইন্টারপোল। এর পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করে ইন্টারপোল। দুদকের ইতিহাসে রেড অ্যালার্টের মাধ্যমে কোনো আসামি গ্রেফতারের ঘটনা এটি প্রথম। 2024 সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও বেনজির নীল বা লাল পাসপোর্ট গ্রহণ না করে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। একটি মামলার মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে এবং এটা ট্রায়াল চলছে। প্রক্রিয়াটা ইন্টারপোলের মাধ্যমে আমরা যেহেতু চিঠি পাঠিয়েছিলাম, ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন, বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। র্যাবে এবং পুলিশের শীর্ষে দায়িত্বে থাকাকালীন আওয়ামী লীগ সরকারের সিপাহসালার হয়ে নজিরবিহীন ক্ষমতা চর্চা করেছেন বেনজির আহমেদ। সেই সাথে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সেই ক্ষমতা ধরাই ভুয়া পাসপোর্টে পালিয়েছিলেন বিদেশে, কিন্তু হলো না শেষ রক্ষা। সংযুক্ত আরব আমিরাতে ইন্টারপোলের জালে আটকা পড়েন আলোচিত সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। Never underestimate the power of the government. এতদিন মুখে বললেও এবার রাষ্ট্রের ক্ষমতা হাতে কলমে টের পেতে শুরু করেছেন এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী র্যাবের ডিজি ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। রবিবার সংসদের অধিবেশন শুরু হলে 300 বিধিতে দেয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। জানান, দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। গত 12 জুন 2026 তারিখে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আওয়ামী লীগের শাসনামলে 2015 সালে র্যাবের ডিজির দায়িত্বে আসেন গোপালগঞ্জের ছেলে বেনজির আহমেদ। তখন থেকেই শুরু হয় তার নজিরবিহীন ক্ষমতার প্রদর্শনী। র্যাবের প্রধান থাকাকালে বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতিকে দেন প্রাতিষ্ঠানিক রূপ। 2014 ও 18 সালের বিতর্কিত নির্বাচনগুলোতে তৈরি করেন পুলিশ বাহিনীকে অপব্যবহারের নজির। তার ক্ষমতার কাছে যেন নতি স্বীকার করেছিল সবাই। স্নাতকোত্তরে মাত্র 47% নম্বর পাওয়া বেনজির আহমেদকে শর্ত শিথিল করে 2019 সালে মহা সমারোহে পিএইচডি ডিগ্রি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে এ সময়ের মধ্যে বেনজির নিজের ও তার স্ত্রীর নামে গড়ে তোলেন কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি। দেশেই তার স্ত্রীর নামে প্রায় 1700 কোটি টাকার সম্পদ রয়েছে। জমির দিকে তার ছিল লোলুপ নজর। পূর্বাচলে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি ছাড়াও রাজধানীতে কয়েকটি ফ্ল্যাট, এছাড়াও কয়েক বিঘা প্লট, গাজীপুর, সাভার সহ ঢাকার আশেপাশে রিসোর্ট ব্যবসা সহ আরও কত কিছু। নিজ জেলা গোপালগঞ্জে বেনজিরের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টে জমির পরিমাণ 600 বিঘা। এর আশেপাশে আরও 800 বিঘা জমি বেনজিরের পরিবারের নামে। অভিযোগ, সংখ্যালঘু হিন্দু ও নিরীহ মাতুয়া সম্প্রদায়ের লোকদের ভয় দেখিয়ে নামমাত্র দামে এসব জমি হাতিয়ে নেন বেনজির। মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে 2021 সালে বেনজির আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
2023 সালে পুলিশ হত্যা মামলার আসামি ও দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খানের সাথে বেনজির আহমেদের মধ্যকার সম্পর্ক নিয়ে ব্যাপক তোলপাড় দেখা দেয়। 2024 সালের 31 মার্চ বেনজির আহমেদের কুকীর্তি নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হলে দেশ ছেড়ে পালিয়ে যান। 5 আগস্ট পট পরিবর্তনের পর বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের একাধিক মামলা করে দুদক। হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের মামলাও। এখন সংযুক্ত আরব আমিরাত থেকে তাকে ফিরিয়ে আনতে কতদিন লাগবে সেটাই দেখার বিষয়। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ভেঙে দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। চেয়ারম্যান খুরশিদ আলম সহ পরিচালনা পর্ষদের সব সদস্যদের নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন 1991 এর 47(3) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান খুরশিদ আলমকে সরিয়ে নিতে জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী সহ গ্রাহকদের অনেকেই দাবি জানিয়ে আসছিলেন। দেশের বৃহৎ শরিয়া ভিত্তিক এই ব্যাংকটির অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। এদিকে আগামীকাল থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা নিরবিচ্ছিন্ন সেবা পাবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন। রোববার বিকেলে ব্যাংকের চলমান তারল্য পরিস্থিতি ও গ্রাহকদের উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। বলেন, ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইসলামী ব্যাংক নিয়ে অন্য কোনো বিষয়ে নয়, বরং বৈঠক হয়েছে ব্যাংকের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম, নগদ অর্থের প্রবাহ, লেনদেন পরিস্থিতি এবং আগামী দিনের নগদ অর্থের চাহিদা নিয়ে। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে। কালকে তারা আরও বেটার সার্ভিস পাবে, আরও বেটার সার্ভিস পাবে। তো সব ক্রাইসিস সলভ হয়ে যাবে। গ্রাহকরা আবার আগেও এরকম টাকা উঠে নিয়েছে, আবার ফেরত আসছে। কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেন। পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে এ সময় সাজ্জাদুল প্রধানমন্ত্রীকে অবহিত করেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাজ্জাদুল ইসলামকে এমন কাজে উৎসাহিত করেন তিনি। দেশীয় শিক্ষার ফলাফল সন্তোষজনক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবে সরকার। সকালে রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন। সারা দেশে শুধু শিক্ষা খাতে ৮৩,০০০ মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনি জটিলতার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বলেন, প্রাথমিক স্তরে এখনো প্রায় ১০ লাখ শিশু শিক্ষার বাহিরে রয়েছে। তাদেরকে শিক্ষার আওতায় আনতে সারা দেশে মিড ডে মিল চালু করছে সরকার। এছাড়া শিক্ষা খাতে এবার জিডিপির ২% বরাদ্দ দেওয়া হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি দাবি করে মন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে শিক্ষায় বাজেট বরাদ্দ ৫% উন্নীত করতে কাজ করছে বিএনপি সরকার। Our drop rate are very high and the intake are not that good either. That's the reason we are providing, as our Honorable Prime Minister instructed, the school dress. The kids will now get school dress across the board. 83,000 cases is unsettled. All of them are sub judice matter, and we cannot take any decision regarding these matters. প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান আশ্বাস দিয়েছেন, ষষ্ঠ শ্রেণী থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করার।
আর প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। রাজধানীতে বিএএফ শাহীন কলেজে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই তথ্য জানান তারা। সৈকত সাদিকের রিপোর্টে বিস্তারিত। নতুন প্রজন্মের উদ্বোধনী শক্তি, নতুন ধারণা আর বিজ্ঞান প্রকল্প নিয়ে রবিবার রাজধানীর বিএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র বিনির্মাণে সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন বক্তারা। আমরা শিক্ষা মন্ত্রণালয় আগামী দিনে এই জিপিএ A+ পাওয়ার সেই সোনার হরিণের পিছনে আর ছুটব না। আমরা সৃজনশীল লেখাপড়া আনবো, আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। রাষ্ট্রের দিক থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেশি সৃজনশীল করে তুলব, এমনভাবে গড়ে তুলব যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দক্ষ হয়, যোগ্য হয়, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী গড়ে ওঠে। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান দেশের প্রান্তিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে জোর দেন। জানান সপ্তম শ্রেণী থেকে দলগত কাজ, বাস্তব ভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করা হবে। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে ইনশাআল্লাহ। লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা। ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করা যেতে পারে। ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত 37টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমের বড় একটি অংশ এখন ব্যবসায়িক স্বার্থের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চাটুকারিতার সংস্কৃতি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তা আজকের অনেক মিডিয়া হাউস খুব ভালোভাবেই রপ্ত করেছে। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমের বিকাশে শহীদ জিয়ার ভূমিকা ছিল অনন্য। তিনি গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে দেখতেন। বিস্তারিত আসমা আক্তার নুপুরের রিপোর্টে। গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, কৃষি, অর্থনীতি, গার্মেন্টস শিল্প ও প্রবাসী আয়ের খাত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শহীদ জিয়াউর রহমান। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানকে নিয়ে দেশে এখনও পর্যাপ্ত গবেষণা হয়নি। তার মতে, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের মধ্যে আলাদা জাতিসত্তার চেতনা তৈরি করেছিলেন শহীদ জিয়া। এ সময় তিনি মিডিয়া হাউজের সমালোচনা করেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন, চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, We have seen it in the last regime, কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনও আছি। রাস্তায় যেমন একসাথে দাঁড়িয়ে মিছিল করেছি, এখনও দরকার হলে প্রয়োজন হলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বত্র সহযোগিতা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমের বিকাশে শহীদ জিয়ার ভূমিকা ছিল অনন্য। তিনি গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে দেখতেন। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কই
জননন্দিত হতে পারেন না তিনি যদি গণমাধ্যমের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গিকে চর্চা করতে না পারেন। রাষ্ট্রকে যদি স্বাধীন গণমাধ্যম এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার কাজে পৃষ্ঠপোষকতার দায়িত্বে না আনা যায় এবং রাষ্ট্র যদি ওই রাষ্ট্রনায়কের নেতৃত্বে গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষকে রূপান্তরিত না হয়, তাহলে অন্য যত গুণী থাকুক না কেন তার পক্ষে রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব হতে পারে না। আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার নিয়েও কথা বলেন বক্তারা। সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা অনেক কৃতজ্ঞ এই যেখানে কাজী নজরুল ইসলাম মিলনায়তন, যেখানে একটু আগে ফটো প্রদর্শনী উদ্বোধনের মির্জা ফখরুল ভাই বলছিলেন যে এখানে একটা নতুন বিল্ডিং করে দ্রুত আপনারা সেটা করে ফেলেন। আশা করি ওনার কাছ থেকে সেই ঘোষণাটা আমরা পাবো। এবং আরেকটা দাবি জানাবো যে দৈনিক বাংলা যেটা বন্ধ করা হয়েছে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে, যেটা একটা ট্রাস্টের অধীনে পত্রিকা ছিল, যেটা রাজস্ব বাজেটে চলতো না, লাইক বিএসএস, যেটা চলতো সরকারি বিজ্ঞাপন। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রবিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করলে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। অ্যাটর্নি জেনারেল ব্রিফিংয়ে জানান, এই মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবে না, নিয়মিত শুনানি করবে। সেই সাথে এই মামলার আপিলের পেপার বুক দ্রুত প্রস্তুত করার কথাও জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা জেল আপিলে হত্যার ঘটনা স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন। আর স্বপ্না আপিলে নিজেকে নির্দোষ দাবি করেছে। গত 7 জুন রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এই জেল আপিলের যে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সটেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। তো এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নেয়। এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে 11 জন ও কুড়িগ্রামের 2টি সীমান্তে 9 জন এবং জয়পুরহাটের 5 বিবি সীমান্তে 1 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এদিকে কুষ্টিয়া, শেরপুর ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করা হচ্ছে। বিজিবি ও স্থানীয়রা জানান, আজ ভোর 4টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের 75 নম্বর মেইন পিলারের ভারতীয় অংশে 11 ব্যক্তিকে জড়ো করে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি ও স্থানীয়রা। এক পর্যায়ে বাধ্য হয়ে পিছু হটে তারা। চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফ এর পক্ষ থেকে বারবার পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হয়েছে তাদের সেই চেষ্টা। এদিকে সকালে জয়পুরহাটের 5 বিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফ এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয়রা গ্রামবাসীদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে নজরদারি জোরদার করা হচ্ছে। সীমান্তের পুশিন নিয়ে সংসদে কথা না বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বাজেট ও বিচার ব্যবস্থা নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। রাতে সিলেট সার্কিট হাউসে 11 দলীয় জোটের নেতাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জামাতের আমির আরও বলেন, মানুষ যদি রাজনৈতিক দলের উপর আস্থা হারিয়ে ফেলে তবে দেশ শেষ পর্যন্ত জঙ্গি দেশে পরিণত হবে। সীমান্তে অব্যাহত উত্তেজনা চলছে এবং অপর দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। দেশ হিসেবে জবাব দিলে প্রতিদিন যুদ্ধ লাগত বলে মন্তব্য করেন তিনি। সরকারি দল জনগণকে দেয়া প্রতিশ্রুতি চরমভাবে লঙ্ঘন করেছে বলেও অভিযোগ জামাত আমিরের।
আনুষ্ঠানিক আরেকটা নোটিশ দেওয়া হয়েছে যে এটা কার্যতালিকা থেকে উল্টো করা হলো। আমাকে বিভিন্ন দিক থেকে অনুরোধ করা হয়েছে এই আলোচনাটা আপাতত না করার জন্য। আমি করব, আমাকে যদি নোটিশের ভিত্তিতে না দেন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াবো, আমার মুখ যদি বন্ধ করে দেন আমি ওয়াক আউট করবো, তখন আমি জনগণের পার্লামেন্টে চলে আসবো, যেখানে স্পিকার সাহেবের আমার অনুমতি লাগবে না। সম্প্রতি সন্তান প্রসব হয়েছে বা সিজারের সেলাই কাটতে হবে এমন রোগীরাই যাচ্ছেন লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে। নিয়মিত চেকআপের অংশ হিসেবে হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে বলে জানান তারা। তবে সেবা দিতে অপরাগ হাসপাতাল কর্তৃপক্ষ। সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। কর্তৃপক্ষের দায়ে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গেল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। এতে স্থবির হয়ে পড়েছে হাসপাতালটির নিয়মিত সেবা কার্যক্রম। লাইসেন্স বাতিলের 4 দিন পরও থেকে কিছু রোগী আসছে হাসপাতালটিতে। তারা মূলত নিয়মিত চেকআপের অংশ হিসেবে ডাক্তারের সাথে দেখা করতে এসেছেন। এখানে আমার বাচ্চা সিজার হয়েছে, তারপরে এখন আজকে আমার আসার কথা ছিল, ডাক্তার দেখানোর কথা ছিল। এখন আমার বাচ্চার সিজার রোগী তো, এই কারণে আজকে বলছিল সেলাই কাটার জন্য, এই কারণে আমি আসছি। 1 মাস আগে অপারেশন হয়েছিলাম, এই নখ ওই আপনার অপারেশন হয়েছি, ওই সেলাই কাটার জন্য আসছি। পরে কর্তৃপক্ষ থেকে বলছে যে এই সকল কার্যক্রম বন্ধ। গত 1 সপ্তাহ আগে এসেছিলাম আমার মামিকে নিয়ে, তো ওই সময় শুনতে পারছি কিছু বাচ্চা নাকি মারা গেছে। আমি এরকম আমি শিওর বলতে পারি না, এরকম শুনছিলাম। তো ওই সময় চিকিৎসা করাইছি 2 দিন থেকে, ঠিক আছে। তো ওই সময় ইন টোটাল সব কাজ শেষ হয়ে গেছিলো, একটা পরীক্ষা দিছে, ঠিক আছে। একটা পরীক্ষার রিপোর্ট 14 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে আসছি, রিপোর্ট পাইছি হাতে, ঠিক আছে। এই রিপোর্টটা এখন আমি কাকে দেখাবো? হাসপাতালটিতে ভর্তি রোগীর চিকিৎসা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন রোগীর স্বজনেরা। কালকে আবার আমার ছোট মেয়ে গেছে এই যে শ্যামপুর, ওই যে জুরাইন 8 দিন বলে আছে, জুরাইন গেছে। জুরাইন যাওয়ার পরে ওখানে পছন্দ হয় না, ওখানে কোনো গুরুত্ব নেই। এখানে যে গুরুত্ব পাই, যেখানে একটা পাই, কোথাও পাওয়া যায় না। এখনো কোথায় চিকিৎসা করানোর চেষ্টা করি নাই, তারপর অনেক বিকল্পভাবে আমার রোগী বাঁচাতে হলে অন্য বিকল্পভাবে চেষ্টা করতে হবে। এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 30 দিনের মধ্যে সরকারের কাছে আপিল করবে বলে জানিয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। তাই গেল বৃহস্পতিবার থেকে আগামী 30 দিন হাসপাতালটি তাদের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখবে, এমনটাও জানাচ্ছেন আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকার বিরোধ নিয়ে মা মেয়েকে হত্যা করা হচ্ছে বলে দাবি করেছেন স্বজনেরা। নিহত অ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া অভিযোগ করেছেন তার চাচাতো ভাই তেজ বড়ুয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সুজন বড়ুয়ার দাবি তার চাচাতো ভাই তেজ বড়ুয়াকে বিভিন্ন সময়ে 1,70,000 টাকা ধার দিয়েছেন। সেই টাকা পরিশোধের সময় প্রমাণ হিসেবে স্ট্যাম্পে সই করেছিলেন তেজ বড়ুয়া। সেই স্ট্যাম্প হাতিয়ে নিতে এই হত্যাকাণ্ড বলে অভিযোগ তার। তিনি জানান মৃত্যুর আগে আহত অবস্থায় তার স্ত্রী তেজ বড়ুয়ার নাম বলেছেন। এর আগে গতরাতে চট্টগ্রামের আনোয়ারায় নিজ ঘর থেকে মা ও মেয়ে জয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছে সুজনের 5 বছরের ছেলে পিয়াস বড়ুয়াও। ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। সাধারণত সাক্ষিত মধ্যে হগি এটা 10 জনে উন্নি আর মাঝিতে অমুকে তেজবরু আর মাঝিতে অমুকে তেজবরু এটা এত বড় সাক্ষী আর প্রশাসন আর কি চাই, ঠিক আছে না। জিবে মরি যার গুই ইবে তো হগি আর বর্তমান আর ফোয়া আছে যদি 10 মানুষ তিয়া করে 15 মানুষ তিয়া করায় ও কোন তিয়া করে আর ফোয়া বাসে লিখতে দিব। এদিকে খুলনায় মসজিদে ঢুকে 2 মুসল্লিকে গুলির ঘটনায় 3টি কারণ পেয়েছেন গোয়েন্দারা। চোরাই জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ, আন্ডারগ্রাউন্ড কানেকশন ও সমালোচিত ডিবির ওসি তৈমুরের সোর্সগিরি করার দ্বন্দ্বে এই হামলা হয়েছে বলে ধারণা তাদের। এই ধরনের ঘটনা আরও সংগঠিত হওয়ার আশঙ্কাও করছেন তারা। মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদে রবিবার ভোরে মসজিদে ঢুকে 2 মুসল্লিকে গুলি করে আহত করে সন্ত্রাসীরা। ঘটনার পরপরই কারণ অনুসন্ধানে মাঠে নামে একাধিক গোয়েন্দা সংস্থা। জানায় খুলনা মহানগরীর খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও
আড়ংঘাটা থানা এবং ফুলতলা উপজেলাতে খুপরি ঘরে চোরাই জ্বালানি তেলের রমরমা ব্যবসা চলে। খালিশপুরের ভৈরব নদের তীরে গড়ে ওঠে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ডিপোর তেল লোড আনলোড করার সময় একটি চক্র চুরি করে, যা 50-এরও অধিক খুপরি ঘরে বিক্রি হয়। এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব রয়েছে। মসজিদের ভেতরে প্রতিপক্ষের গুলিতে আহত হওয়া লোকমান হাকিম সর্বশেষ এর নিয়ন্ত্রক ছিলেন। প্রতি মাসে এখান থেকে একটি বড় অঙ্কের টাকা তোলা হয়। এবারে বাজেটে কালো টাকা সাদা করার কোনো বিধিবিধান বা সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সঞ্চয়পত্রের সুদের ওপর কর বাড়ানো হয়নি বলেও জানান তিনি। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ে 2026-2027 অর্থ বছরের অর্থবিল বিশ্লেষণ নিয়ে আয়োজিত সেমিনারে এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। জানান সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের স্বস্তি দিতে এবার কর্মসংস্থান বাড়াতে এবারের বাজেটে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে সব ধরনের করদাতাদের করের আওতায় আনতে এবং কর জাল সম্প্রসারণে কর ছাড়ের সুযোগ রাখা হয়েছে। কর ফাঁকির পরিমাণ ঠেকাতে এনবিআর এর কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সাথে আগামী অর্থ বছর থেকে কোম্পানিগুলোর রিটার্ন অনলাইনে নিয়ে আসা হবে, আর যে কোনো খাতে রপ্তানিকারকদের বন্ড লাইসেন্স দেওয়ার কথাও জানান তিনি। ঠাকুরগাঁয়ে ঘুরতে নিয়ে গিয়ে 15 বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে প্রেমিক সহ 3 যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সদর উপজেলার বাসিন্দা ওই কিশোরীর সাথে এক সপ্তাহ আগে কালীতলার আনারুলের ছেলে তামিম ইসলামের পরিচয় হয়। পরে গতকাল বিকেলে ওই কিশোরীকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাতে কালীতলা বাজারের পাশে ঘষমিন্টুর গোডাউন ঘরে মেয়েটিকে নিয়ে যায়। সেখানে তামিম এবং তার 2 বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে রাত 3টার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে থাকা 3 জনকে আটক করে। মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। গ্রেফতার অন্য 2 জন হচ্ছে কালীতলার মিন্টুর ছেলে রনি ও মজিদুর রহমানের ছেলে মাসুদ। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ব্যাংকিং খাতের অন্যতম ক্রীড়া আয়োজন ব্যাংকার্স ক্লাব ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমন বিন ওয়ালি সাব্বির, বিসিবিএল এর সভাপতি রাশেদ আক্তার, সাধারণ সম্পাদক রশিদুন নবী, সংশ্লিষ্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ও ক্রীড়াবিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন এতে। হামরোগে আক্রান্ত শিশু রোগী ও তাদের সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ ইউনিট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হাইজিন পার্সেল বিতরণ করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মিলন মেলা এবং তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা জানিয়েছে রক্তদান কার্যক্রমের স্বেচ্ছাসেবী সংঘ কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারি। স্বাগত বক্তব্য রাখেন এর পরিচালক এম রেজাউল হাসান। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে 2025-26 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠিত হয়েছে ফ্রেশার্স ডে। প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে এতে নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। এছাড়াও MIST-র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধানরা, ফ্যাকাল্টি সদস্যরা ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham 2026-28 মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়েছে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে। নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সহ সভাপতির দায়িত্ব নিয়েছেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আহমদ এবং কোষাধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের
ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান মাহমুদ। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঈদ পুনর্মিলনী ও বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক সেলিম রেজা। অংশ নেন বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় সংগঠনটির সভাপতি ইলিয়াস রাজ বলেন, প্রতিবন্ধী শিক্ষার উন্নয়ন, শিক্ষক কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দ্রুত সব প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তির দাবিও জানানো হয়। সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ, আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার গেম জোন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি বিকাশ অ্যাপের মধ্যেই বিভিন্ন ধরনের গেম খেলা এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন গেমাররা। ফুটবল উন্মাদনার এই সময়ে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ অ্যাপের এই নতুন ফিচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের 16 জন তারকা ফুটবলার এবং বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা। অ্যাপের হোম স্ক্রিনে থাকা গেম জোন এ ক্লিক করে সাবস্ক্রিপশন নিয়ে রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার ও পাজল সহ বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের পছন্দের গেম খেলতে পারবেন গেমাররা। শুধু গেম খেলার সুযোগই নয়, বিকাশ গেম জোনে নিয়মিত আয়োজিত টুর্নামেন্টে গেমাররা প্রতিযোগিতামূলক গেমিংয়ে অংশ নিতে পারছেন। অনুষ্ঠানে ফুটবল প্রেমীদের সময়কে আরও রঙিন করে তুলতে অ্যাপেই চালু করা হয় নতুন গেম হামজা ভার্সেস ওয়ার্ল্ড। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.webnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।